বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। সংসদ ভবনে দলের সংসদীয় বৈঠকে আজ এই প্রস্তাব গৃহীত হয়। আগামী 26শে মে দেশের প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন নরেন্দ্র মোদী। দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গেও। বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর নাম প্রস্তাব করেছেন লালকৃষ্ণ আদবানি। এরপরে বিজেপির সংসদীয় দলের সকল সদস্য প্রস্তাবের সমর্থন জানান। মোদীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান আদবানি, সুষমা স্বরাজ, মুরলী মনোহর যোশীরা। আজ বেলা 11:50-এ সংসদ ভবনে আসেন নরেন্দ্র মোদী। এদিন সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে সংসদের সেন্ট্রাল হলের সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন মোদী। ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে প্রথমবার পা দিয়ে মোদী তার শ্রদ্ধা প্রকাশ করেন এভাবেই। এরপর সেন্ট্রাল হলে বিজেপি সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে যান তিনি। সেন্ট্রাল হলে ঢুকেই লালকৃষ্ণ আদবানির পা ছুঁয়ে প্রণাম করেন মোদী। আবেগে ভাসল বিজেপির সংসদীয় দলের বৈঠক। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনো অকংগ্রেস দল সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। আনন্দ উচ্ছ্বাসের মাঝেও স্বপ্ন পূরণের আবেগ ছুঁয়ে গেল দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি, এমনকি ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বৈঠকে বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে মোদীর নাম প্রস্তাব করতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়েন আদবানি। তিনি বলেন, দেশের স্বাধীনতা এবং জরুরি অবস্থার অবসান হওয়ার পর আমি কেঁদে ফেলেছিলাম। আমি বড়ই স্পর্শকাতর। আর আজ এখানে মোদীকে অভিনন্দন জানাতে গিয়ে আমার চোখে জল এসে গিয়েছিল। এরপরেই তিনি ভোটের প্রচারে দলকে নেতৃত্ব দিয়ে কৃপা প্রদর্শনের জন্য মোদীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। निर्वाचन अधिकारी की अनुमति से प्रस्ताव करता हूं कि भारतीय जनता पार्टी संसदीय दल के नेता के पद के लिए मैं गुजरात के लोकप्रिय व यशस्वी मुख्यमंत्री और भारतीय जनता पार्टी के प्रधानमंत्री पद के उम्मीदवार श्री नरेंद्र भाई मोदी के नाम का प्रस्ताव करता हूं। मैं मान्यवर श्री लालकृष्ण आडवाणी जी के द्वारा प्रस्तुत श्री नरेंद्र भाई मोदी के नाम का बहुत ही हर्ष और अभिमान के साथ समर्थन करता हूं और आशा करता हूं कि ये सदन पूरे बहुमत के साथ इस प्रस्ताव को स्वीकार करेगा। एक बार रीडर्स डाइजेस्ट में जरूर एक आर्टिकल पढ़ा था कि बहुत भावनात्मक लोग होते हैं तो उनके लिए कोई उनकी आलोचना करे तो उनकी आंखों में आंसू आ जाते हैं, कोई उनकी प्रशंसा करे तो उनकी आंखों में आंसू आ जाते हैं। मैं सोचने लगा कि ये क्यों होता है। तब रीडर्स डाइजेस्ट में एक आर्टिकल पढ़ा था कि ये एक इमोशनल कमजोरी है, लेकिन है। मैं सोचता हूं आज 47 से लेकर के आज तक के प्रसंग, तो उनमें एक 47 जब आजादी मिली बहुत खुशी हुई थी, आंखों में आंसू आए थे। उसके बाद एक बार जब इमरजेंसी लगी थी, हम लोग जेल में चले गए थे, तो हमने कहा ये क्या हुआ। वाजपेयी जी, मैं एक पार्लियामेंट्री कमेटी की मीटिंग के लिए बेंगलोर गए थे और वहां पर ले गए हमको कारावास में। क्या हुआ, फिर वो इमरजेंसी समाप्त हुई, जिस प्रकार से आंखों में फिर से आंसू आए। आज भी वैसे जब मैं यहां आया, नरेंद्र भाई मिले और नरेंद्र भाई का अभिनंदन मैंने किया तो आंखों में आंसू आ गए। আদবানির প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখতে ওঠেন মোদী। বিজেপি কর্মী সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তৃতা শুরু করেন। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচিত হওয়ার পর তিনি কিভাবে দলের জন্য পরিশ্রম তাও নিজের বক্তৃতায় তুলে ধরেন মোদী। এরপরে তিনি কান্নায় ভেঙে পড়ে আদবানিকে অনুরোধ করেন দলের প্রতি তার এই সেবাকে যেন কৃপা হিসেবে উল্লেখ না করেন। এরপরে মোদী বলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে কঠোর পরিশ্রম করবেন এবং 2019-এ পরবর্তী লোকসভা নির্বাচনের আগে রিপোর্ট কার্ড পেশ করবেন। মোদী আরও বলেন নিজের জন্য নয়, দেশের জন্য কাজ করবেন তিনি। मैं आडवाणी से प्रार्थना करता हूं वो शब्द उपयोग न करें। उन्होंने कहा नरेंद्र भाई ने कृपा की।
मोदी आपको दिखता है इसलिए नहीं कि मोदी बहुत बड़ा है, मोदी इसलिए दिख रहा है कि मेरे पार्टी के वरिष्ठ नेताओं ने मुझे अपने कंधे पर बिठाया है। और ये विजय, कभी हम ये गलती ना करें। देखिए, मुझे टिकट दिया तो कैसा जीत गया, अब तक उसको मिलता था नहीं जीतता था, ऐसे भ्रम में हम ना रहें। आज हमने जो कुछ भी पाया है वो 5 पीढ़ी खप गई है तब आया है। जब जनसंघ शब्द सुनकर के लोगों को समझ नहीं आता ये लोग कौन है, कोई धार्मिक संगठन है कि राजनीतिक संगठन, ये भी पता नहीं था। उस जमाने से दीवारों पर दिया जलाते जलाते खपे हुए अनेक परिवार हैं। मैं आज उन सभी पीढ़ियों को जिन्होंने राष्ट्रवादी विचार को लेकर के अपने अपने तरीके से तपस्या की है, जीवन खपाए हैं, उन सबको नतमस्तक होकर के नमन करता हूं। और हम भी न भूलें, हम आज अपने कारण यहां नहीं हैं, हम आज उन तपस्या के कारण यहां हैं। এদিকে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ 26শে মে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশের পর জানিয়েছেন রাজনাথ সিং। রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টের মুক্ত প্রাঙ্গণে শপথ নেবেন মোদী। সূত্রের খবর, মোদীর পাশাপাশি সেদিন শপথ নেবেন আরও 20 জন মন্ত্রী। মোদী বলেন, তিনি একজন গরিবের সন্তান হয়েও তিনি আজ এখানে পৌঁছতে পেরেছেন, আর এটাই দেশের গণতন্ত্রের শক্তি। গরিবদের স্বার্থে কাজ করা উচিত সরকারের। हमारे संविधान निर्माताओं ने देश को जो संविधान दिया उसकी ताकत देखिए कि एक गरीब परिवार का व्यक्ति आज यहां खड़ा हो पाता है। ये लोकतंत्र की ताकत है, ये संविधान का सामर्थ्य है, जिसने हमें देश के सामान्य से सामान्य नागरिकों एक ताकत दी है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গাঁজা বিরোধী অভিযান চালিয়ে 1 কোটি টাকা মূল্যের বিপুল গাঁজা উদ্ধার করল সোনামুড়া মহকুমা প্রশাসন ও সীমান্ত বাহিনী। ঘটনা তৈবান্দাল ও কলমক্ষেত এলাকায়। মাঝে কিছুদিন বন্ধ থাকার পরে আবারও গাঁজা বিরোধী অভিযানে নামল সোনামুড়া মহকুমা প্রশাসন। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে গাঁজা, যা এখন পর্যন্ত সোনামুড়া মহকুমা প্রশাসনের সবথেকে বড় গাঁজা বিরোধী অভিযান। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, এসডিপিও অশোক কুমার সিনহা, বিএসএফ 29 নং বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট অরুণ কুমার, কুলুবাড়ি বিওপির সহকারী কমান্ড্যান্ট পিসি সরোজ, ধনপুর বিওপির সহকারী কমান্ড্যান্ট আশুরঞ্জন রায় ও আবগারি দপ্তরের নেতৃত্বে বিশাল পুলিশ ও বিএসএফ বাহিনী হানা দেয় দক্ষিণ তৈবান্দালে। সেখানে কয়েকটি বাড়িতে ও টিলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে ড্রাম ভর্তি ও বস্তা ভর্তি গাঁজা। তারপর কলমক্ষেত এলাকায় নৌকা দিয়ে পাচার করার সময় উদ্ধার করা হয় প্রচুর গাঁজা। অভিযান চলে সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত। উদ্ধারকৃত গাঁজার মূল্য 1 কোটি টাকা বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস। সকালবেলায় একটা গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন এবং 29 ব্যাটালিয়ন বিএসএফ এর একটা যৌথ অভিযান সংঘটিত হয়। সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত 4 ঘন্টা ধরে অভিযান চলে। প্রথম অভিযান হয় দক্ষিণ তৈবান্দাল অঞ্চলে। সেখানে প্রায় 50টা বাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাড়িগুলিতে লুকিয়ে রাখা এবং পার্শ্ববর্তী যে টিলাভূমি রয়েছে সেই টিলাভূমি এবং জঙ্গলে লুকিয়ে রাখা অবস্থায় প্রচুর পরিমাণে গাঁজা সেখান থেকে পাওয়া যায়। এগুলো ড্রামের মধ্যে ছিল, বিভিন্ন বস্তার মধ্যে ছিল, সেগুলোকে উদ্ধার করা হয় এবং তারপরে দ্বিতীয় অভিযানটি সংঘটিত হয় কলমক্ষেত অঞ্চলে। সেখানে নৌকো করে এগুলোকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল। সেই অবস্থায় আমরা সিজার করি এবং এই কলমক্ষেত তার পাশাপাশি দক্ষিণ তৈবান্দাল এই দুটো অঞ্চল মিলিয়ে টোটাল 2000 কিলো শুকনো গাঁজা আজকে উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য রয়েছে 1 কোটি টাকা। এ পর্যন্ত সোনামুড়া মহকুমাতে যতগুলো সিজার অপারেশন
মহকুমা প্রশাসনের নেতৃত্বে করা হয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি পরিমাণে গাঁজা এবং সবচাইতে বেশি আর্থিক মূল্যের গাঁজা আজকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। আজকের অভিযানে আমার সঙ্গে ছিলেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক মিস্টার অশোক কুমার সিনহা, এছাড়া ছিলেন ডেপুটি সিইউ 29 ব্যাটালিয়ন বিএসএফ মিস্টার অরুণ কুমার, ছিলেন কুলুবাড়ি বিওপির কয় কমান্ডেন্ট মিস্টার পিসি সুরজ এবং ধনপুর বিওপির কয় কমান্ডেন্ট মিস্টার আশুরঞ্জন রায়। আজকের অভিযানে আমাদের সঙ্গে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর যারা অফিসাররা রয়েছেন তারাও আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এই ধরনের অভিযান যেটা চলছে বিগত প্রায় মাস দুয়েক সময় ধরে, সেটা আগামী দিনেও অব্যাহত। এসডিপি অশোক কুমার সিনহা জানান, আজকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নারকোটিক্স ক্রাইম ব্যুরো উদ্যোগে আমরা জয়েন্ট রেড করি। এই জয়েন্ট রেডে বিএসএফ 29 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট, কোম্পানি কমান্ডাররা, এসডিএম সোনামুড়া, আমি এবং এডিশন এসপি সিপাহীজলা, আমরা তুইবান্দাল এরিয়া দক্ষিণ তুইবান্দালে এবং কলমক্ষেতে অভিযান চালিয়ে আমরা প্রায় 2000 কেজি গাঁজা উদ্ধার করি। বিভিন্ন এরিয়াতে বেআইনিভাবে ফরেস্টের জায়গাতে গাঁজা চাষ করা হয়, যেটা সম্পূর্ণ বেআইনি। আমরা চাই এইসব গাঁজা চাষ বন্ধ হোক। আমরা বিভিন্নভাবে পাবলিককেও সচেতন করছি, আমরা যাতে ভবিষ্যতে বা সামনে মনসুন সিজন চলে আসছে, সেখানে গাঁজা চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা চাই গাঁজা চাষ বন্ধ হোক। বিকল্প রাস্তা যারা এইসব কাজে ব্যস্ত, যারা দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করে আসছে, তাদের প্রতি আমার আবেদন, এই জিনিসটা বন্ধ করে ভালো রাস্তায় বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মিছিল ও পথসভার মাধ্যমে হাইকোর্ট কর্তৃক চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষিকারা মানবিক আবেদন জানালো আজ। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের রায়ে রাজ্যে 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরিচ্যুত হয়। হাইকোর্টের এই রায়কে পুনর্বিবেচনার জন্য চাকরিচ্যুতদের আন্দোলন অব্যাহত। আজ রাজধানীতে এই র্যালি করল এই সকল শিক্ষক শিক্ষিকারা। এদিন রাজধানী আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এদিন র্যালি থেকে তারা উচ্চ আদালতের প্রতি আবেদন রাখেন রায় পুনর্বিবেচনার জন্য। পাশাপাশি তাদের গলায় ছিল বিরোধী দলনেতা কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভের সুর। আর কি, যেমন হাইকোর্টের থেকে যে রায় বাইর হয়েছে আমরা, এই রায়ের বিরুদ্ধে আমরা মানে আজকের এই সমাবেশ, মানে পুনর্বিবেচনা, হাইকোর্টের যে রায়টা এটাই আবার পুনর্বিবেচনা করুক, এটাই আমরা চাই। এবং আমাদের সাথে সকল অংশের জনগণ আমাদের লোকে মানে যোগ দেখ, এটাই আমরা চাই। দেখেন আমাদের কি অপরাধ এখানে, আমরা তো কোনো অপরাধ নাই। আর আমরা এখানে সবাই মানে গরিব অংশের মানুষ, এখানে এই চাকরির উপরে ডিপেন্ড আমরা সবাই। এদিকে হাইকোর্ট কর্তৃক 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুতি রায়কে পুনর্বিবেচনার জন্য হাইকোর্টের কাছে মানবিক আবেদন জানালো সোনামুড়া বিভাগের অন্তর্গত প্রায় 700 ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা। আজ দুপুর 12টায় এক মিছিল পরিক্রমার মাধ্যমে এই আবেদন পাঠালো ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা। মিছিলটি স্থানীয় আউটডোর চৌমুহনী থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বঞ্চিত শিক্ষকরা মাননীয় হাইকোর্টের রায়কে পুনরায় বিবেচনার জন্য আবেদন জানান। আজ সকাল 10টা থেকে বিভাগের বক্সনগর, কাঠালিয়া, নলছর, মেলাঘর এবং সোনামুড়ার আশপাশ থেকে শিক্ষকরা এসে জড়ো হতে থাকে। শিক্ষক ইন্দ্রজিৎ মজুমদার বলেন, পরশুদিন মেলাঘরে বিক্ষোভ মিছিলের পর আমাদের দ্বিতীয় কর্মসূচি হিসাবে আমরা সোনামুড়া মহকুমাতে আবার 10,323 জন শিক্ষক শিক্ষিকাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আবারও দাবি জানাতে চাই মাননীয় মহামান্য আদালতের নিকট যে এই রায়কে আপনি আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে পুনরায় বিচার বিশ্লেষণ করুন এবং আমাদের পক্ষে রায় দিন, যাতে আগামী দিনে মানব সম্পদ সৃষ্টিতে শিক্ষকদের ভূমিকা অম্লান থাকে এবং শিক্ষকরা যাতে আগামী দিনে হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে সেখানে আসামির কাঠগড়ায় না দাঁড়াতে হয় এবং সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এবং শিক্ষকদের সাংবিধানিক অধিকার লক্ষ্যে আমাদের এই লড়াই জারি থাকবে। আমরা এই লড়াই সুস্থ এবং সুশৃঙ্খল আন্দোলনের মধ্য দিয়েই আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে থেকে আন্দোলন সংগঠিত করে আগামী দিনে মহামান্য আদালতের নিকটে গোচরে নিয়ে যেতে চাই যে আমাদের এই লড়াই হচ্ছে সাংবিধানিক অধিকার
এবং এই অধিকার আদায় আমরা আন্দোলনের মধ্য দিয়েই করতে চাই। এবং এই 10,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে কোনো রাজনীতি করা চলবে না, কোনো প্রকার ষড়যন্ত্রমূলক রাজনীতি আমরা চাই না। সবার সমাবেত প্রচেষ্টা, সমস্ত রাজনৈতিক দলগুলি সেখানে আমাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের স্বার্থে যাতে কাজ করে এবং আগামী দিনে সবাই যাতে ভূমিকা গ্রহণ করে এই শিক্ষকগুলির জীবনের যে অন্ধকার নেমে এসেছে তাকে যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয় এবং হাইকোর্টের এই অমানবিক রায়কে যেন পুনর্বিবেচনা করা হয়, তার জন্য আমাদের এই লড়াই আন্দোলন জারি থাকবে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বিপুল ভোটে জয়ী হওয়ায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিজয় মিছিল সংগঠিত করল বাম সমর্থকরা। বরমুড়া থেকে 18 মুড়া গতকাল তেলিয়ামুড়া মহকুমার গ্রাম পাহাড় সর্বত্রই বামফ্রন্টের বিজয় মিছিল ছিল উত্তাল। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে রেকর্ড ভোটে জয়ী করায় কল্যাণপুর, কৃষ্ণপুর ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র ভিত্তিক হয় পৃথক 3টি বিজয় মিছিল। সকাল 11টা নাগাদ তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড থেকে শুরু হয় কৃষ্ণপুর বিধানসভা ভিত্তিক বিজয় মিছিল। গাড়ি নিয়ে অনুষ্ঠিত এই বিজয় মিছিল কৃষ্ণপুর মুঙ্গিয়াকামী, চাকমাঘাট, ব্রহ্মাছড়া, খাসিয়ামঙ্গল হয়ে গামাইবাড়িতে এসে শেষ হয়। প্রায় 60 কিলোমিটার পথব্যাপী এই র্যালি ছিল উচ্ছ্বাসে ভরা। এই বিজয় র্যালির নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য খগেন্দ্র জমাতিয়া প্রমুখরা। সকালে অনুরূপ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রভিত্তিক গাড়ি নিয়ে বিজয় মিছিল 10:30 নাগাদ কল্যাণপুর মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে এই মিছিল সরবং, আড়েসপাড়া, প্রেম সিং, চেবড়ি, গিলাতুলি হয়ে মোহরছড়া এসে শেষ হয়। এখানে জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করায় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিধায়ক মনীন্দ্র দাস এবং বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী প্রমুখ। বিকেল 5টায় হয় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রভিত্তিক বিজয় উৎসব। এই কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে সংগ্রামী জনতা এসে জমায়েত হয় তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে। এখান থেকে গণসঙ্গীত ও ব্যান্ডের তালে তালে লাল টুপি ও আবির নিয়ে গোটা তেলিয়ামুড়া শহরে হয় বিজয় মিছিল। পরে পার্টি অফিস প্রাঙ্গণে জড়ো হয়। বিজয় মিছিল ছিল স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে ভরা। জমায়েতে সোনাচরণ দেববর্মাকে সভাপতি করে আলোচনা করেন পার্টির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার। তিনি জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করায় ভোটারদের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। স্বাভাবিকভাবে আমরা বিজয় উৎসব হিসাবে আমরা পালন করছি যে এত বিরাট ব্যবধানে ভোট, আমরা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে আমরা বিপুল ভোটে জিতেছি, যার জন্য আমরা বিজয় মিছিল করছি। সমগ্র এলাকার মধ্যে আমরা ঘুরবো এবং বিজয় মিছিল যেভাবে হয় আমরা সেভাবে করতে চাই। এই মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, বিধায়িকা গৌরী দাস, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক দাশগুপ্ত প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাল ভিসা নিয়ে আকরা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় ধরা পড়ল এক আফ্রিকান নাগরিক। জিতের নাম নিকোডেম ড্রামা। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জাল ভিসা নিয়ে ত্রিপুরার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে ধরা পড়ল এক আফ্রিকান নাগরিক। জিতের নাম নিকোডেম ড্রামো। তার বাড়ি আফ্রিকা মহাদেশের ঘানা দেশে। সে আখাউড়া সীমান্ত দিয়ে যাওয়ার সময় সীমান্তে কর্তব্যরত কাস্টমসের আধিকারিকরা তার যে জাল তা বুঝতে পারেন এবং আগরতলা পশ্চিম থানায় তুলে দেন। পুলিশ জানায় যে তার কাছে মোট 4টি জাল ভিসা পাওয়া গিয়েছে। সেই সঙ্গে পাওয়া গিয়েছে 600 আমেরিকান ডলার, 12,500 ইউরো এবং 10,000 ভারতীয় টাকা। পুলিশ আরও জানায় যারাই সে বলেছে যে কাপড়ের ব্যবসার জন্য বাংলাদেশ যাচ্ছিল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাকে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। তাকে আগামী 31শে মে পর্যন্ত জেল হাজত দিয়েছে আদালত। তার অ্যাকচুয়ালি নিকোডম ডিমো তার নাম, সেই গানা প্রদেশের লোক। এখানে বিজনেস স্বার্থে মানে ইন্ডিয়াতে আসে এবং বাংলাদেশেও বিজনেস স্বার্থে নাকি সেই জাতি ছিল। বাই ইয়ারে আগরতলা এসে আসার পর বাংলাদেশে জাতি ছিল। তো এই বাংলাদেশে যাওয়ার সময় আকরা চেকপোস্টে যে আমাদের যে আইসিপি আছে সেখানে তার পাসপোর্টটা চেকিং করা হয়। তো পাসপোর্টটা যে চেকিং করার সময় দেখা যায় তার পাসপোর্ট ভ্যালিড, কিন্তু যে ভিসা 4টে ভিসা তার কাছে পাওয়া যায়, 4টা ভিসা ফেক। ডকুমেন্ট ফর্জ করার জন্য তার পানিশমেন্ট যেটা হওয়ার সেটা হবে। ফরগেট 1946 সেটা তো তার লাইবিলিটি আছে, কারণ সেই বিনা অনুমতিতে ইন্ডিয়াতে হল করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল রসবিলে আমবাসা ব্রাঞ্চের ম্যানেজার বিনয় সিংহ রায়। আমবাসা থানার পুলিশ আজ তাকে গ্রেপ্তার করে।
আবারও ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো আমবাসা রোজবেলি ব্রাঞ্চের ম্যানেজার বিনয় সিংহ রায়। ঘটনায় জানা যায়, গতকাল সোনামুড়া যাত্রাপুর থানায় বিনয় সিংহ রায়ের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। আজ আমবাসা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইপিসি 354-376 ধারায় মামলা নেওয়া হয়। ধৃত বিনয় সিংহ রায়ের বাড়ি তেলিয়ামুড়া শান্তিনগরে বলে জানা যায়। কইতে পারতেছেন না, যাত্রাপুর থানায় আপনার নামে এফআইআর হয়েছে। আমি জানিও না, আমি আমার নিশ্চয়ই কোনো ন্যাশনালি কিছু একটা করার জন্য বাইরে একটা কিছু করার জন্য আমি ঠিক বুঝতে পারতেছি না। এমনি আপনি কি কাজ করেন? আমি এখানে আছি, কোন কোম্পানিতে আছেন? কি দায়িত্বে আছেন আপনি? হ্যাঁ, ম্যানেজার এই আমবাসা ব্রাঞ্চে। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেকড়ে চিতাবাঘের এক ছানা উদ্ধার করা হয় ধানের জমি থেকে। ঘটনা উদয়পুর সুখসাগর জলাতে। পরে এটিকে তুলে দেওয়া হয় বন কর্মীদের হাতে। উদয়পুর 1 নং ফুলকুমারী ক্যানেল চৌমুনি এলাকায় 18 থেকে 20 ইঞ্চি একটি ডোরাকাটা কালো রঙের নেকড়ে চিতাবাঘের ছানার সন্ধান মেলে। স্থানীয় এলাকার বাসিন্দা চন্দন কর্মকার উদয়পুর সুখসাগর জলাতে স্থানীয় কৃষকদের নিয়ে নিজ জমিতে ধান কাটতে গিয়ে বাঘের ছানাটি দেখতে পেয়ে স্থানীয় যুবকদের সহযোগিতায় বাঘের ছানাটিকে উদ্ধার করে। তারপর সেটিকে একটি মুরগির খামারে আটক করে রাখে। ঘটনা সকাল 9টা নাগাদ। পরে স্থানীয় জনগণ উদয়পুর বন দপ্তরকে ফোনে বিষয়টি জানালে বন দপ্তর কর্মীরা এসে বাঘের ছানাটিকে উদ্ধার করে সিপাহীজলা অভয়ারণ্যে পাঠায়। ধান কাটতে গিয়ে সেটা বাঘের বাচ্চারা দেখছে আর কি, যে ধান খাচ্ছে যারা ধান কাটে তারা দেখে সেটা দইটা আনছে। তারপর আমরা তারা দইয়া রেখে দিচ্ছি খাঁচার মধ্যে। ধান খেতে কৃষিকাজ করতে যায় তখন হঠাৎ দেখতে পাইছেন জমির মধ্যে দেখতে পাইছেন ধান খেত, পাকনা ধান খেত কাটতে গিয়ে দেখছে আর কি কৃষিরা। তো দইটা আনছে, দইটা আনার পর আমরা দেখে সেটা তাড়াতে রাখছি। মানে জল বেশি, তো জল অনেক জল বেশি কারণে তো তারা ধান কাটতে সময় ফাঁকা ধান কাটতে সময় এটা দেওয়া হয়েছে। ভাইয়া তারা সবাই মিলে এটা ধরছে, ধরে এখানে লই আছে। আর সেটা কইছে কয় ঠিক আছে, সেটা বন দপ্তরের কারণে সেটা ধরে এটাই তো অনেক। এখন এটা এখানে রাখা হয়েছে, তারা ফোন করা হয়েছে, তারা আইবো আইয়া লই যাবে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। গৃহশিক্ষক কর্তৃক নাবালিকা ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় বিমল ঘোষ নামে এক অভিযুক্ত আটক করল কৈলাসহর থানা পুলিশ। ঘটনা কৈলাসহর কাজিরগাঁও এলাকায়। গৃহশিক্ষক কর্তৃক এক নাবালিকা শ্লীলতাহানির ঘটনা ঘটল কৈলাসহরের কাজিরগাঁওয়ে। গতকাল সন্ধ্যায় মেয়েটি পাশের বাড়ি গৃহশিক্ষক বিমল ঘোষের বাড়িতে যায়। গৃহশিক্ষক বিমল ঘোষ বেশ কিছুদিন ধরে নাবালিকা মেয়েটিকে শ্লীলতাহানি করে চলেছে। মেয়েটি বাড়ি ফিরে ঘটনা অভিভাবকদের জানায়। অভিভাবকরা গৃহশিক্ষক বিমল ঘোষকে ঘটনা জিজ্ঞাসা করতে গেলে এলাকার মানুষ ঘটনা জেনে যায়। গৃহশিক্ষককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গৃহশিক্ষক বিমল ঘোষের এই জাতীয় আরো ঘটনা রয়েছে। পুলিশ আজ তাকে আদালতে পাঠিয়েছে। আর পাশের বাড়ির লোকটা তার মানে তার এই লোকটার কাছে তাই 6, 7, 8, 9 এত বছর পড়ছে। এবার ক্লাস 10-এ উঠা তাই অঙ্ক করে হের কাছে। এরপরে অঙ্ক করে তাই মানে আমার যে কাজের মেয়েটা আছে তাইও বকে মানে পড়া যেত, তাই আমি যেতাম না। আমিও বকি, তার বাবাও বকে পড়া যা তাই যাইতেছে না। কি কারণে যাইতেছে না তো আমরা বুঝতাম পারছি না, সত্যি বুঝতাম পারছি না। এরপরে আজকে 4-5 দিন হয় তাই মা আমি যে যাইতাম পড়ার আমার তো এরকম করছে, নির্যাতন আরম্ভ করছে, একের পর এক নির্যাতন, 3টা নির্যাতন করছে। কইরা কইছে ঘরে গিয়া কইও না। কে কইছে যে মেয়ে তো একটা বদনাম হয়ে যাব, কিন্তু আমি তখন কইছি আমার এক মেয়ে লেগে 1000 মেয়ে বাচ্চা দিব। তো একটা মেয়ে নষ্ট হয়েছে, বাকিগুলার তো আমি জানি না খবর। আর যাতে কোনোদিন এই মানে এই যে শ্লীলতাহানির ঘটনা যাতে আর কোনোদিন করতে না পারে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হোক, এই আমার আবেদন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্ত বাহিনী কর্তৃক এক যুবকের আটককে ঘিরে পথ অবরোধ করে সোনাপুর এলাকাবাসীরা। 2 ঘন্টা পথ অবরোধ করে রাখার পর পুলিশ গিয়ে অবরোধ মুক্ত করে। সীমান্ত বাহিনী কর্তৃক এক যুবকের আটককে ঘিরে পথ অবরোধ করল ওই যুবকের এলাকাবাসী। ঘটনা আজ বেলা 12টা নাগাদ সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায়। ঘটনায় জানা যায় বিএসএফ 29 বাহিনীর ধনপুর বিওপি জওয়ানরা মধুবন কাঠের মিল সংলগ্ন এলাকা থেকে আজহার উদ্দিন নামক এক যুবককে পাচারকারী সন্দেহে আটক করে ধনপুর বিওপিতে নিয়ে যায়।
আর এই খবর ছড়িয়ে পড়তেই ওই যুবকের বাড়ির লোকজন ও এলাকাবাসীরা সোনাপুরে সোনামুড়া কাঠালিয়া সড়ক অবরোধ করে। প্রায় 2 ঘন্টা যাবৎ চলে অবরোধ। অবরোধকারীদের অভিযোগ, তারা প্রথমে সোনামুড়া থানায় এসে কাউকে না পেয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নেয়। তাদের দাবি, আটককৃত যুবক দ্বাদশ শ্রেণীতে পাঠরত একজন ছাত্র। সাধারণ পাবলিক যত সাইকেল টেনে কিছু চালাতে পারি না, বিসিবি এখন অত্যাচার করতে আছে। দেখো হয় কাগজ আছে, কাগজ আছে, সাইকেলে কাগজ আছে, বিসিবি না ক্যামেরা ধরছে, কিভাবে ধরছে এখন বিসিবি হ্যাঁ মাইদুর করে ক্যাম্প লেগে গেছে কি আমরা হ্যাঁ ছাড়ে না কেন, সাইকেল দেয় না কেন, আমরা এই জন্য আন্দোলন করতে। এদিকে একটি সূত্রে জানা যায়, ওই যুবক বাইক পাচারের সাথে জড়িত। তবে অবরোধের জেরে তীব্র গরমে নাজেহাল হতে হয়েছে সাধারণ যাত্রীদের। পরে পুলিশ গিয়ে রাস্তা অবরোধ মুক্ত করে, যদিও পুলিশ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনে দেশে বিজেপির বিপুল জয়ে রাজ্যে বিজয় মিছিল সংগঠিত করল বিজেপি কর্মী সমর্থকরা। বিশালগড়ে বিজয় মিছিল সংগঠিত করল দলের কর্মী সমর্থকরা। সারা দেশ ও উত্তর পূর্বাঞ্চলের জন্য ব্যাপক উন্নয়ন করবে মোদী সরকার। আজ বিশালগড় বিজয় মিছিলে বলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা জেলার প্রার্থী সুদীন্দ্র দাশগুপ্ত। বিজেপির জয়কে জনসমুদ্রে তুলে ধরার এবং রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর জন্য আজ বিকেল 5টায় বিশালগড় বাজারে বিজয় মিছিল করেন বিজেপি সমর্থকরা। তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটলেন পশ্চিম ত্রিপুরা জেলার পরাজিত প্রার্থী সুদীন্দ্র দাশগুপ্ত সহ অন্যান্য বিভাগীয় রাজ্য নেতৃত্ব। সারা ভারতব্যাপী ভারতীয় জনতা পার্টির জয় জয়কার এবং নরেন্দ্র মোদী একটা রেকর্ড আসন নিয়ে লোকসভায় বিজেপি প্রার্থীরা তৈরি হয়েছে। এই জন্য সারা ভারতে এই বিজয় উৎসব চলছে, ত্রিপুরা রাজ্যেও চলছে এবং আগরতলা শহর মানে বিভিন্ন জায়গায়। আমরা রাজ্যবাসীকে উন্নয়নের বার্তা দিতে চাই। আমরা আশা করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে যে বিজেপি সরকার হবে, সেই সরকার রাজ্যে উন্নয়নের জোয়ার বইবে, যেমনটা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে হয়েছিল। সর্বশিক্ষা অভিযান, গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, বিভিন্ন প্রকল্প, 200 প্রকল্প বিগত এনডিএ সরকার নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয় শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে। এর উদ্বোধন করেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়। এসএফআই চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হলো। অনুষ্ঠানের সূচনা করেন এসএফআই রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায়। সকালে বর্ষায়ক প্রতিযোগিতা করা হয়। শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে আগামীকালও।